This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখুন কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বারংবার প্রশাসনকে সতর্ক করে বলেছেন, অনেকেই আছেন অন্য জায়গা থেকে এখানে আসছেন এবং এখানকার মানুষের, এই রাজ্যের মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন পুলিশ প্রশাসনকে, আর সেই সতর্কবাণীর পরপরই ধরপাকড় শুরু হয়ে গেছে। বাঁকুড়া শহরে জনমত সমীক্ষার আড়ালে ভোটারদের তথ্য সংগ্রহ হচ্ছিল কি? গ্রেপ্তার করা হয়েছে 2 মহিলা সহ 5 জনকে। ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। জনমত সমীক্ষার নামে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ছক। রাজ্য শাসক দল দলের নেতাকর্মীদের সতর্ক করে রীতিমতন সার্কুলার জারি করেছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য হাতানোর চেষ্টা চলছে। কয়েকদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে পুলিশকে অ্যালার্ট করেছেন। এরপরেই সক্রিয় পুলিশ। বাঁকুড়া শহরে জনমত সমীক্ষা করতে গিয়ে গ্রেপ্তার 2 মহিলা সহ 5 জন। বাঁকুড়া শহরে 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরছিলেন 5 জন। বিষয়টি নজরে পড়তেই তৃণমূলের ওয়ার্ড কমিটির সম্পাদক খবর দেন বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে ওই 5 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা দাবি করেন হরিয়ানার একটি সংস্থার হয়ে তারা সমীক্ষা করছেন। পুলিশের দাবি, জনমত সমীক্ষার নামে ভোটার কার্ড, আধার কার্ডের ফটোকপি নিচ্ছিলেন অভিযুক্তরা। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে তথ্য সংগ্রহ করছিলেন। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিয়ে আপনাদের কাছে কোনো পারমিশন আছে? লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানার থেকে কোনো পারমিশন আছে? তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারে? ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে, বাকিদের বাড়ি বাঁকুড়া জেলাতেই। একটা ওপেনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো কাজ এখনো স্টার্ট হয়নি। ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম। আমাদের এটা একটা ডিপ্লেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখ। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি না। পুলিশের দাবি, অভিযুক্তরা যেই সংস্থার কর্মী বলে দাবি করছেন, সেই সংস্থার হদিশ এখনো পর্যন্ত মেলেনি। অভিযুক্তদের আরও জেরা করার জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। বাঁকুড়া জেলা আদালত ধৃতদের 2 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে রবিবার সন্ধ্যায় ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম রামকৃষ্ণ মাঝি। শোনা যাচ্ছে সে বিজেপি নেতা। কেতুগ্রামে বিজেপির একটা সময় কার্যকরী বুথ সভাপতি ছিলেন। তাকে ফাঁসানো হয়েছে, এমনটাই অভিযোগ করছে পরিবার। আর এই গ্রেপ্তারি ঘিরে এলাকায় শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে উঠেছে। 120টি কার্তুজ নিয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে গ্রেফতার হয় এক যুবক। গ্রেফতার করে এসটিএফ। জেরায় জানা যায় ধৃতের নাম রামকৃষ্ণ মাঝি। রামকৃষ্ণ বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। তিনি বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি। সূত্রে খবর, পুলিশের চোখে ধুলো দিতে একাধিকবার বাস বদল করেন ধৃত রামকৃষ্ণ মাঝি। কোথা থেকে গুলি আনা হচ্ছিল, পুলিশকে বিভ্রান্তিকর বয়ান দিচ্ছেন রামকৃষ্ণ। রামকৃষ্ণের কেতুগ্রামের বাড়িতে গিয়ে তল্লাশির পাশাপাশি গোয়েন্দারা বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চান। গ্রেফতার হওয়ার খবর শুনে হতবাক পরিবারের সদস্যরা। তো হয়তো বললাম না, টাকার লোভ দিয়ে কিছু দিয়ে করে ফেলেছে এই কাজ। আর এমনি তো ও কখনই আমি দেখিনি এইসব কাজে জড়িত। আগে আমি তো আমার কাছেই ছিল, আমি মানুষ করেছি। তা আগে এইসব ঘটনা আমি জানি না, আসতো না, কিছুই না। প্রতিবেশীদের অভিযোগ, বিভিন্ন সময় অস্ত্র নিয়ে হুমকি দিতেন রামকৃষ্ণ। এই ধরনের কাজ করে বলে মনে হবে বই কি? কেন মনে হবে? ও তো হুট করতেই তো হুমকি দেওয়া, কিছু কিছু হলে না হলে হয়তো হুমকি দিত। অস্ত্রের পাশাপাশি মাদক পাচারের অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বের। আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে, যেটা রামকৃষ্ণ মাঝি কলকাতাতে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ধরা পড়ে এবং ওখানে ওর কাজই হলো অস্ত্র পাচার করা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এখানে যে আমি বিজেপি নই এটা বলার কোনো অবকাশ ওর নাই।
এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে। আমি তো এখানকার বিজেপি সভাপতি আছি, আমার দলের কোনো পদে উনি নেই। ও কি পদে আছে? ও কোনো পদেই নেই। তৃণমূল বলছে ও বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। হ্যাঁ, তৃণমূল তো অনেক কিছু বলবে। তৃণমূলের কথায় যদি ধরে বসে থাকেন তাহলে তো অনেক কিছু। পেশায় গাড়ি চালক রামকৃষ্ণ মাঝি ঋণের জালে জড়িয়েছিলেন। সেই টাকা জোগাড় করতে গিয়েই কি অস্ত্রের কারবারে জড়িয়ে পড়েন? গ্রেফতারের পরে রামকৃষ্ণের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তদন্তকারীদের অনুমান আগেও একই কাজ করে থাকতে পারেন তিনি। রামকৃষ্ণ সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রামকৃষ্ণ 4 জুন পর্যন্ত এসটিএফ হেফাজত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে মারধর, এমনকি ধাক্কা মেরে বের করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় দক্ষিণ দিনাজপুরের গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যার স্বামী পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথোপকথন চলাকালীনই ওই পঞ্চায়েত সদস্যার স্বামীর সঙ্গে বচসা বাঁধে পঞ্চায়েতের বিরোধী দলনেতার, যা গড়ায় সংঘর্ষে। ঘটনা জানাজানি হতেই অন্যান্য পঞ্চায়েতের বিজেপি সদস্য সহ দলের কর্মীরা পঞ্চায়েতে এসে প্রধানকে আজকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা দাবি করেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্বামীকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা, বিরোধী জনগণদের তাদের প্রাপ্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করবার ষড়যন্ত্র, এই সবই এই সরকারের বৈশিষ্ট্য, আর তারই এটা একটা অংশ। এর জন্য আমাদের যা করবার আমরা সঠিক সময় তার উপযুক্ত ব্যবস্থা নেব। মিতার বর বলরাম সরকার উনি আসি বলল, আমি এখানে কাগজপত্র লিখছি আমাদের স্টাফের বা ওই যে আমাদের, উনি আসি বললো, বলরাম বলল যে না এখানে কাজ দেওয়া হবে না। কী বলছো? বিরোধী দলকে দেওয়া হবে না, এটা আমার সামনেই বলেছে। আচ্ছা, তো আমি তখন আমরা থামাথামি করলাম যে না, কেন এইভাবে কথা বলছিস, তো এইসব বলাটা উচিত না। তারপরে ওদের দুইজনকে আমরা থামাইলাম। তাহলে কোন ক্ষমতার বলে এরকম কাজ করলো? না, ওটা যে কিভাবে বললো সেটা তো আমি তো বলতে পারবো না। কেন এইভাবে কথাটা বললো, আমরাও বললাম যে কেন এইভাবে কথাটা বললো। আমাদের পঞ্চায়েতের মেম্বারের হাজব্যান্ড, ওনারা হয়তো ওনাদেরকে ভাড়া করে নিয়ে এসছে প্রধান উপপ্রধান, এনে আমার উপর চড়াও হন। চড়াও বলতে উনি বলেন যে কী হচ্ছে এখানে। তো উপপ্রধান তখন বলেন যে পঞ্চায়েতের যে স্কিমগুলো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো বলছে, তখন উনি আমাকে কোশ্চেন করেন যে ওকে ওই হিসাব দেওয়ার কী দরকার আছে, কে হয় ও? আমি বলি যে আমি পঞ্চায়েতের বিরোধী দলনেতা। এবার এর পরিপ্রেক্ষিতে আমি উনাকে কোশ্চেন করি যে আপনি কে? তখন উনি বলে ওঠেন যে আমি তোর বাপ, তুই আমাকে চিনিস, এখান থেকে বেরো। মানে ঘাড় ধাক্কা দিয়ে আমার কলার ধরাধরি করে। নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। চাকরি ফেরোচ্ছে 21 দিন ধরে রাস্তায়। চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান চাকরি হারারা। গতকাল আমরা দেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছিল, কিন্তু জট কাটেনি। কেন জট কাটেনি? সোমা লাইভে আমাদের সঙ্গে রয়েছে। হ্যাঁ, গতকাল বিকাশ ভবনে বৈঠক হয়েছে ঠিকই শিক্ষা সচিবের সাথে, কিন্তু ধোঁয়াশা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, অনেক। সেই প্রশ্নের উত্তর পেতেই তারা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন, চিঠি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি প্রশ্নের উত্তর আপনারা জানতে চাইছেন? আপনারা বলছেন যে মিটিংয়ে অনেক প্রশ্নের উত্তর আপনারা পাননি। আমরা শিক্ষা সচিবের সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে কালকে আলোচনা করে যে সমস্ত প্রশ্নের উত্তর পাইনি, তার মধ্যে অন্যতম হচ্ছে উনি এটাই স্পষ্ট করে বলতে পারেননি নোটিফিকেশন যদি হয় কবে হবে, কিভাবে হবে। 2016 গেজেট মেনে হবে, 2016 গেজেট না মেনে হলে নিউ গেজেটটা হবে, নিউ গেজেটে হলে কারা পরীক্ষায় বসতে পারবে, 2016 ক্যান্ডিডেট নাকি সমস্ত ক্যান্ডিডেট, এবং সেক্ষেত্রে স্পেশাল কি প্রভিশন রাখবে 2016 ক্যান্ডিডেট যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য। এইটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে ন্যূনতম প্রশ্ন ছিল। আমাদের মূল দাবি ছিল যে আমরা পরীক্ষা দেব না, বা আমাদেরকে পরীক্ষা যেন দিতে না হয়, তার জন্য স্পেশাল কি ব্যবস্থা করতে চাইছে যাতে করে আমরা চাকরিটা ফেরত পাই। সেক্ষেত্রে তার সদুত্তর দিতে পারেনি। দ্বিতীয় ক্ষেত্রে ওনারা বলেছেন নোটিশ আইনিভাবে দিতেও বাধ্য আমরা 31 মে। যদি সেটাই হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নগুলো আমরা করেছি সেটা দিতে পারেনি, যেটা ওই যেগুলো বললাম আমি। নেক্সট হচ্ছে একটা শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী, সে কোনোভাবেই এই প্রশ্নগুলো দায় এড়িয়ে যেতে পারেন না। আমাদের যে দাবি, আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো দায় উনি এড়াতে পারেন না। তো সেই জন্য আমরা মুখ্য সচিবের সঙ্গে দেখা করার পরেও যে ধোঁয়াশাগুলো রয়ে গেছে সেইগুলো যেন ধোঁয়াশাগুলো কাটে,
সেটা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইছি। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে তার সঙ্গে দেখা। বেশ, নজর থাকবে সময়, নজর রাখো।